আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের 13 অধ্যায় অর্থাৎ ঘনজ্যামিতি নিয়ে আলোচনা করব। এই আলোচনা করার আগে সর্বপ্রথমে আমরা একটা সৃজনশীল আগে আলোচনা করে নেই এবং এর মতো করে আরও কিছু অনুশীলনের সাধারণ যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সম্পর্কেও আলোচনা করব ইনশাল্লাহ। সর্বপ্রথমে আমরা দেখি যে একটা চিত্র দেওয়া আছে। চিত্রটা কিসের? এই চিত্রটা হচ্ছে একটা সিলিন্ডারের চিত্র দেওয়া আছে এবং ক নম্বরে প্রশ্ন করছে একটি সুষম চতুর্স্থলকের যে কোনো ধারের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন হচ্ছে চতুর্স্থলক কি সে সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। চতুর্স্থলক এরকম একটা বস্তু যার 4টা পৃষ্ঠ আছে বা 4টা তল আছে এবং 4টা তলেই একটা করে সমবাহু ত্রিভুজ দ্বারা সীমাবদ্ধ। যেমন ধরো যে এটা যদি ভূমি চিন্তা করি, যে একটা চতুর্স্থলকের ভূমি বললাম যে এটা একটা সমবাহু ত্রিভুজ এবং এখানে এই ত্রিভুজটা আরো একটা ত্রিভুজ দ্বারা সীমাবদ্ধ। এই দিকে দেখো এই পৃষ্ঠ, এটা ছিল ভূমি, নিচেরটা ছিল ভূমি, আর এটা একটা ওয়াল বা একটা দেয়ালের মতো অংশ, যেটা আরেকটা সমবাহু ত্রিভুজ, এটা আরেকটা সমবাহু ত্রিভুজ এই পাশে এবং ওই পাশে আরেকটা। এরকম 4টা সমবাহু ত্রিভুজ দিয়ে একটা সুষম চতুর্স্থলক তৈরি হয়। এখন তাহলে প্রত্যেকটার বাহুর দৈর্ঘ্য যদি 4 সেন্টিমিটার হয় তাহলে আমরা আগে ভূমিটার ক্ষেত্রফল বের করব। ভূমিটার ক্ষেত্রফল বের করলে চতুর্স্থলকের একটা তলের ক্ষেত্রফল আমরা পাবো। তাহলে ক নম্বরের সমাধান আমরা করব। দেওয়া আছে সুষম চতুর্স্থলকের একটি ধার 4 সেন্টিমিটার। এখন সমবাহু ত্রিভুজের একটা বাহু যদি 4 সেন্টিমিটার হয়, অর্থাৎ প্রত্যেকটা বাহু 4 সেন্টিমিটার, তাহলে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা আগে আমরা বের করব। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা সকলেই জানি। অতএব সুষম চতুর্স্থলকের একটি তলের ক্ষেত্রফল সুষম চতুর্স্থলকের একটি তলের ক্ষেত্রফল, যেহেতু এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র √3/4 বাহু স্কয়ার, অর্থাৎ যে 4 সেন্টিমিটার আছে এই 4 সেন্টিমিটারের উপর স্কয়ার করতে হবে। তাহলে ক্ষেত্রফলের এককটা হচ্ছে বর্গ সেন্টিমিটার। উপরে হচ্ছে 2টা 4 আর নিচে হচ্ছে একটা আর একটা কাটাকাটি করলে আমাদের একটা 4 থাকে। তাহলে √3 × 4 বর্গ সেন্টিমিটার। তাহলে 4√3 বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফল সুষম চতুর্স্থলকের ক্ষেত্রফল, যেহেতু সমান মাপের এখানে 4টা তল থাকে তাহলে একটা তলের ক্ষেত্রফলকে আমরা 4 দ্বারা গুণ করব। এত বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে আসছে 4 আর 4 গুণ করলে 16, তার সাথে আর কি আছে √3, এত বর্গ সেন্টিমিটার। এটা ক্যালকুলেটরে চাপলে আমরা মান পাবো
27.71 বর্গ সেন্টিমিটার। এটাই হচ্ছে চতুরস্থলকের ক্ষেত্রফল। এরপরে আসি আমরা, প্রশ্ন করছে যে সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল এবং ভূমির ক্ষেত্রফল নির্ণয় করো। আর প্রথমে আমরা এই কাজটা করি যে ভূমির ক্ষেত্রফলটা নির্ণয় করি। আচ্ছা, এই সিলিন্ডারটার ভূমিটা কেমন দেখতে একটু দেখো তো। ভূমিটা কি? এই জায়গাটা হচ্ছে ভূমি, অর্থাৎ এটা একটা বৃত্ত। এই বৃত্তটার ক্ষেত্রফল বের করতে হবে। এই বৃত্তটার ব্যাসার্ধ কত? সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ কত? ভূমির ব্যাসার্ধ r equal 5 সেন্টিমিটার। এখন তাহলে সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফল কত পাবো? যেহেতু এটা বৃত্তাকার আকৃতি, সুতরাং বৃত্তের ক্ষেত্রফল বের করলেই আমাদের ভূমির ক্ষেত্রফল বের হয়ে যাবে। এত বর্গ সেন্টিমিটার। এখন r এর মান কত? r এর মান হচ্ছে 5। তাহলে 5 এর উপরে স্কয়ার, 5 এর উপরে স্কয়ার মানে কি? 25। এর সাথে কি গুণ আছে? পাই। এত বর্গ সেন্টিমিটার। এখানেও রাখতে পারি, বা পয়েন্ট আকারে বের করলে ক্যালকুলেটর দিয়ে পয়েন্ট বের করে পয়েন্টের পরে 2 দশমিক বা 3 দশমিক পর্যন্ত নিব। এরপরে যদি আসি যে সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো, এই প্রশ্নটার অ্যান্সার যদি আমরা দিতে চাই, আরেকটা অংশ, তাহলে সিলিন্ডারের কয়টা তল আছে সে সম্পর্কে আমাদের ধারণা থাকা উচিত। এখানে তল আছে 3টা। নিচে একটা বৃত্তাকার তল, সেম উপরে সমান পরিমাপের একটা বৃত্তাকার তল। তারপরে কি আছে? যে একটা বক্রতল, অর্থাৎ মোড়ানো তল। এখন আমরা যদি বের করি সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল আমরা জানি দুটা বৃত্তাকার তল আছে, বৃত্তাকার তলের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, সুতরাং 2 দ্বারা গুণ করতে হবে যেহেতু দুইটা আছে। তার সঙ্গে একটা বক্রতল আছে, বক্রতলের ক্ষেত্রফলটা আমরা জানি যে 2 পাই আর এইচ। গত ক্লাসে আমরা এটা শিখছিলাম। এখন এই দুটা থেকে আমরা যদি 2 পাই কমন নেই, 2 পাই আর যদি কমন নেই, 2 পাই আর কমন নিলে এখানে একটা আর থাকে আর এখানে একটা এইচ থাকে। এর মানটা বের করলেই আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল বের হয়ে যাবে। দেখি 2 পাই আর এর মান কত? 5। আর এর মান 5 প্লাস এইচ কত? এখানে সিলিন্ডারের উচ্চতা, এখানে সাইডে লিখে দিতে পারো যে সিলিন্ডারের উচ্চতা, এখানে সিলিন্ডারের উচ্চতা h equal 10 সেন্টিমিটার। তাহলে h এর জায়গায় আমরা কত বসাবো? 10 বসাবো। 5 আর 2 গুণ করলে 10 হয়, 10 পাই। আর এদিকে গুণ করলে কত পাচ্ছি আমরা? 15। যোগ করলে 15 পাচ্ছি। 15 আর 10 গুণ করলে আমরা কত পাবো? 150 পাই। 150 পাই। এটা আমাদের বের হয়ে গেল সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল, অর্থাৎ এত বর্গ সেন্টিমিটার। এটা অ্যান্সার বের হয়ে গেল। যদি আমরা দশমিক আকারে অ্যান্সারটা চাই তাহলে এটা ক্যালকুলেটরে চাপ দিলেই আমাদের দশমিক আকারে অ্যান্সারটা পেয়ে যাব। এই অ্যান্সারটা আসতেছে 71.24, অর্থাৎ 424 এত বর্গ সেন্টিমিটার। তাহলে সূত্র জানা থাকলেই এই অধ্যায়ের মোটামুটি অঙ্কগুলোর সমাধান আমরা করতে পারি অনেক অংশে, কারণ এখানে সূত্র ব্যতীত আর অন্য কিছু বিষয় নিয়ে এত চিন্তা করতে হয় না।
সূত্র জানা থাকলেই আমাদের অ্যান্সারগুলো চলে আসে। এরপরে কি বলছি গ নম্বরে একটু যদি পড়ি, যে একটি গোলক আকৃতির বল, মানে ফুটবলের ন্যায় একটা বল, জীবনটা সিলিন্ডারের ভিতরে ঠিকভাবে এঁটে যায়। এঁটে যায় বলতে বোঝায় যে একটা গোলক আকৃতির এখানে বল দেওয়া আছে, এই বলটা এই পাশেও লেগে যায়, এই পাশেও লেগে যায়, এটা হচ্ছে বল। ঠিকভাবে এঁটে যাচ্ছে দুই দিকে। সিলিন্ডারের অনাধিকৃত অংশের আয়তন নির্ণয় করো। অনাধিকৃত অংশ বলতে বোঝায় যে অংশটা ফাঁকা থাকে, এই ফাঁকা অংশটার আয়তন বের করতে হবে। তাহলে এই ফাঁকা অংশগুলোর আয়তন যদি চাই আমরা, তাহলে পুরো আগে সিলিন্ডারটার আয়তন জানতে হবে। পুরো সিলিন্ডারের আয়তন জানার পরে আমাকে জানতে হবে এই ছোট ফুটবল আকৃতির যে গোলকটা আছে, এই গোলকটার আয়তন। মোট আয়তন থেকে এই গোলকের আয়তন যদি আমরা বাদ দেই, তাহলে আমরা পেয়ে যাব অনাধিকৃত অংশের আয়তন। সবার প্রথমে আমরা তাহলে সিলিন্ডারের আয়তন নিয়ে আলোচনা করি। ক নাম্বার, এখানে সিলিন্ডারের আয়তন কত? সিলিন্ডারের আয়তন, আমরা আয়তন নির্ণয়ের সূত্র সহজ একটা ভাবে মনে রাখার কৌশল অবলম্বন করছিলাম, যে কিভাবে বের করি, যে কোনো ঘনবস্তুর আয়তনের ক্ষেত্রফল, আয়তন নির্ণয় করবো একটা সূত্র দিয়ে, যেটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল গুণন উচ্চতা। তাহলে এখানে ভূমির ক্ষেত্রফলটা কি? আমরা জানি ভূমিটা বৃত্তাকার, তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। এর সঙ্গে যদি উচ্চতা গুণ করি তাহলে আমাদের আয়তন হয়ে যায়। তাহলে এটাই হচ্ছে আমাদের সিলিন্ডারের আয়তন। সিলিন্ডারের আয়তনের মান বসে এখন দেখি কত আসে। পাই, আর এর মান হচ্ছে 5, 5 এর উপরে স্কয়ার, এইচ হচ্ছে 10, তাহলে পাই 25 ইনটু 10, 25 এর সঙ্গে 10 গুণ করলে আমরা পাবো 255, এত ঘন সেন্টিমিটার, কারণ এটা সেন্টিমিটার এককে এই অঙ্কটা করা হচ্ছে। এরপরে আমাদের জানতে হবে যে গোলকের আয়তন। আচ্ছা, এই গোলকটার ব্যাসার্ধ কত বলো তো? এই বৃত্তের ব্যাসার্ধ যেহেতু 5, সুতরাং এই গোলকটার ব্যাসার্ধ 5 হবে। গোলকের ব্যাসার্ধ r ইকুয়াল 5 সেন্টিমিটার। গোলকের আয়তন আমরা জানি 4/3 পাই আর কি। আর এর মান কত? আর এর মান হচ্ছে 5, তাহলে 4/3 ইনটু পাই ইনটু 5 এর উপরে কিউব। এটা ক্যালকুলেটর ব্যবহার করলে এর মানটা আমরা পেয়ে যাব 523.6, এত ঘন সেন্টিমিটার। এখন ঘটনা হচ্ছে আমরা কি বের করতে চাই? অনাধিকৃত অংশের আয়তন বের করতে চাই। তাহলে অনাধিকৃত অংশের আয়তন পেতে গেলে আমাকে অবশ্যই বিয়োগ করতে হবে। কি বিয়োগ করতে হবে? বড় আয়তনটা থেকে ছোট আয়তন। অনাধিকৃত অংশের আয়তন, অনধিকৃত অংশের আয়তন। এটা বের করতে যদি চাই, তাহলে সিলিন্ডারের আয়তন থেকে এটা বিয়োগ করি। সিলিন্ডারের আয়তন আমাদের বের হয়েছে 250 পাই, এর সঙ্গে বিয়োগ করব 523.6, আর যেহেতু আয়তন ছিল এটার বিয়োগফলটার আয়তন ঘন এককে ঘন সেন্টিমিটার। হ্যাঁ,
এটা ক্যালকুলেটর দিয়ে আমরা এর মানটা বের করে নিতে পারি। এর মানটা বের হবে 261.8 ঘন সেন্টিমিটার। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই অঙ্কটার সমাধান একটু নিজে নিজেই বারবার করার চেষ্টা করব এবং ভিডিওটি বারবার টেনে টেনে দেখে আমরা শেখার চেষ্টা করব। এর পরবর্তীতে আমরা অনুশীলনীর একটি অঙ্ক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। অনুশীলনী একটা অঙ্ক আছে আমাদের 7 নম্বর। বলছে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতাগুলো দেওয়া আছে। এর ক্ষেত্রফল, কর্ণ এবং আয়তন নির্ণয় করব আমরা। প্রশ্নে যেটা দেওয়া আছে 7 নম্বরে, অনুশীলনী 7 নম্বর অঙ্কে, যে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্যটাকে কে দ্বারা চিহ্নিত করি, সেটা বইয়ে উল্লেখ করা আছে 16 সেন্টিমিটার, 16 মিটার। তারপরে আয়তাকার ঘনবস্তুর প্রস্থ, এটাকে বি দ্বারা চিহ্নিত করি, এটা বইয়ে দেওয়া আছে 12 মিটার। এরপরে আয়তাকার ঘনবস্তুর উচ্চতা, এটা দেওয়া আছে c = 4.5 মিটার। এখন প্রথমে প্রশ্নে বলছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, আয়তাকার ঘনবস্তুর আমরা কয়টা পৃষ্ঠ পাই? 6টা পৃষ্ঠ পাই, এবং 6টা পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা গত ক্লাসে লিখে দিয়েছিলাম আমি। আজকে দেখি যে আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল, আমরা জানি 2 × AB + BC + CA এত বর্গ একক। 2 এর মান কত? 16। 16 সঙ্গে গুণ আছে b, b মানে হচ্ছে 12, তারপরে যোগ, তারপরে b কত? 12, 12 সঙ্গে গুণ আছে কত? c, c মানে হচ্ছে 4.5 প্লাস আবার 4.5, c হচ্ছে 4.5, এর সঙ্গে গুণ আছে a হচ্ছে কত? 16, এত বর্গ মিটার। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা ক্যালকুলেটর চাপ দিয়ে এবারটা বের করে এখানে বসাই দিয়ে বর্গ মিটার অ্যান্সারটা লিখে দিই। এটাই তোমাদের হোমওয়ার্ক। এখন এরপরে আমরা বের করব আয়তন। আয়তাকার ঘনবস্তুর আয়তন, আয়তাকার ঘনবস্তুর আয়তন আমরা জানি a b c ঘন একক। এর মান কত? 16, b এর মান হচ্ছে 12, c এর মান হচ্ছে 4.5, এত ঘন এককটা হচ্ছে মিটার, মিটারে। সুতরাং এর গুণফলগুলো কত আসছে সেখানে ক্যালকুলেটর দিয়ে বের করে এখানে বসাই দিবে, এত ঘন মিটার। এটাই হচ্ছে তোমাদের আরেকটা হোমওয়ার্ক। এরপরে আমাদের এর পরবর্তী প্রশ্ন বলছে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র আমরা জানি আয়তাকার ঘনবস্তু কর্ণ, কর্ণ নির্ণয়ের সূত্র √a² b² c², এত শুধু একক বসাতে হয়। √a² মানে 16 উপরে স্কয়ার প্লাস b² মানে 12 উপরে স্কয়ার
সি স্কয়ার মানে 4.5 এর উপরে স্কয়ার, আর এককটা হচ্ছে এখানে মিটার। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটার মান বের করাটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, অর্থাৎ ক্যালকুলেটর দিয়ে এর মানটা এখানে বের করে দিব। আরো কিছু হোমওয়ার্ক থাকতেছে, যেমন শুরু 9 থেকে 15 পর্যন্ত আমাদের অনুশীলনী 13 ঘনজ্যামিতি এই অধ্যায়ে 7 থেকে শুরু করে 15 পর্যন্ত এগুলো আমাদের এইচডব্লিউ অর্থাৎ হোমওয়ার্ক থাকলো। এই প্রত্যেকটা অঙ্ক প্রত্যেকটা শিক্ষার্থী করে নিজের নাম, রোল, শাখা উল্লেখ করে আমরা আমাদের যে বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ের ফেসবুক পেজ আছে এখানে কমেন্ট বক্সে আমাদের ক্লাসটার নিচেই জমা দিব। প্রত্যেক শিক্ষার্থী এই আশা ব্যক্ত রেখে আজকের ক্লাস এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফিজ।